জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনার নির্দেশে আয়নাঘরে আটকে রাখা হয় ইলিয়াস আলীকে। রিমান্ডে ইলিয়াস আলী হত্যার রহস্য ফাঁস। ডিবি হারুনের ভয়ঙ্কর ফাঁদে পরিমণি, ব্ল্যাকমেল করে করত অনৈতিক কাজ, ভিডিও ফাঁস। রানা প্লাজার ভবন মানুষ সহ মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাসিনা, গোপন তথ্য ফাঁস। যেভাবে 4 আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ, 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান, সাক্ষাৎকারে বের হয়ে এলো গোপন সব তথ্য। এবং সবশেষে জানাবো এশিয়া টাইমসের প্রতিবেদন, ভারতে হাসিনার অবস্থান নিয়ে মোদির গোমর ফাঁস, ফেসে যাচ্ছে হাসিনা, শীঘ্রই ফিরতে হবে বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাজারো মানুষের আর্তনাদের নাম আয়নাঘর। শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল? জবাবে তিনি বলেন, তৎকালীন আইজি, ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত। সেভেব মার্ডারের পর সেখানে আরও 2টি খুন হয়েছে। ওই 2টি খুন আপনি নিজে করেছেন? এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন, আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্ক করেছি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন? ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল, ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও। তখন আপনি ওই সময় বললেন, ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগেই শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়া কোনো মন্তব্যই করেন। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে, হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। অভিযোগ উঠেছে, হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফিরে আসতে চাইলেও বারবার স্বীকার করেছেন নানান হুমকি এবং ব্ল্যাকমেলের। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জন্ম নেওয়া হারুন 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে ডিবিতে ডেকে নিয়ে আটক, টাকা আদায়, জিম্মি করে আটক রেখে নির্যাতন, জমি দখল, গুম খুন, মিথ্যা মামলায় হয়রানি, এমন কোনো কাজ নেই যা করেননি তিনি। এ থেকে নিস্তার পাননি বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য। তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরীর জন্য। চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরিমণি। এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের। অত্যন্ত চতুর আর সুবিধাবাদী হারুন পরিমণির দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন। সাবেক ডিসি গোলাম সাকলাইনের সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা এর মোক্ষম একটি উদাহরণ। তবে পরিমণি প্রতিনিয়তই চেষ্টা করে গেছেন হারুনের বলাই থেকে বেরিয়ে আসার। কিন্তু অতীতের করা কিছু ভুলের কারণে বরাবরই ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তিনি। জানা গেছে, হারুনের আরেক শত্রু নাসির উদ্দিন মাহমুদের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরি। এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু। মাফিয়া হাসিনার আরেক ভয়ঙ্কর কুকর্ম ফাঁস। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই সময় 9ম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি একথা বলেছেন। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। এই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এইচএসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং উদ্ধার কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছিলাম অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মানুষ আছে। আমি উদ্ধার করেছি আপনার কথা বলে। আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তির শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি জানিয়েছেন, 5 আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন, ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছেন, শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল। পরিস্থিতি খুবই উত্তপ্ত। ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকেই শপথে রয়েছে, তাদেরকে সরানো হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে, এজন্য আমরা সময় নিচ্ছি। প্রমাণ লাগবে, প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আনসার বাহিনীর মতো নানা দাবিতে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে, এমন প্রশ্নে সেনাপ্রধান বলেন, এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোড করছি। যেমন RAB-তে এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি। আনসারের ওটা আমরা ব্যবস্থা নিয়েছি। 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম। তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি অলরেডি রান। তো এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপর আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা মোটেই কাম্য না। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন, কেননা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোনো ইচ্ছা নেই। এটা মনে হচ্ছে যে হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় প্রতি বিপ্লবের কৌশল নিচ্ছেন। 27 আগস্ট এশিয়া টাইমস হাসিনাস লস্ট স্ট্যান্ড লিসন অন ইন্ডিয়া অ্যান্ড প্রো হিন্দু মিস ইনফরমেশন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে। তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন, তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক